আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের সম্ভাবনা রয়েছে, আর দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। সপ্তাহ শেষে পশ্চিমের জেলাতেও কিন্তু শীতের দ্বিতীয় স্পেল আসবে, এমনটাই বলছে আবহাওয়া। আর কি বলছে আবহাওয়া আপডেট এবং বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া আর কি বলছে? দেখো, একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি পূর্ব বাংলাদেশে এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপর, উত্তর পূর্ব আসামে। আর এই দুই জোড়া যে ঘূর্ণাবর্ত তার টানে যে জলীয় বাষ্প কিছুটা ঢুকছে, তার ফলেই আংশিক মেঘলা আকাশ উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে কিছুটা আংশিক মেঘলা আকাশ হচ্ছে। এবং হাওয়ার যে গতিপথ সেটা উত্তর পূর্বের হাওয়া ঢুকছে, এখনো উত্তরে অবাধ উত্তরে হাওয়া এখনো আসেনি। আর তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার আজও 3 ডিগ্রির ওপরে রয়েছে তাপমাত্রা, যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ওপরে থাকায় এবং অবাধ উত্তরে হাওয়া না আসায় এই মুহূর্তে শীতের আমেজ অনেকটাই কমে গেছে। আগামী দুদিন এরকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ মঙ্গল, আজ এবং আগামীকাল বুধবার এরকমই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বিভিন্ন জেলাতে কমতে পারে। আর এর ফলেই একটা শীতের আমেজ যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আসবে, তেমনি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা নেমে যাবে এবং উত্তরে হাওয়া বইতে পারে। আর তার ফলে এই শীতের আরেকটা স্পেল পশ্চিমের জেলাগুলির জন্য আসতে পারে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জায়গাতে পশ্চিমের জেলার যেমন খবর তুমি জানাচ্ছ, আর পাহাড়ে কি কেমন ছবি থাকবে? পাহাড়ে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে? দেখো, এই সপ্তাহে একটা বৃষ্টির হালকা সম্ভাবনা, যদিও সেই সম্ভাবনা খুব সামান্য। তবে এই মুহূর্তে আজকে যেমন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এবং উত্তর দিনাজপুর ও মালদাতে, তেমনি দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে। তবে রাজ্যের আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা হবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর ও মালদাতে যেমন আজকে, তেমনি আগামীকালও উত্তরবঙ্গের 3 জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে যেমন কুয়াশা হবে, তেমনি দক্ষিণবঙ্গেরও নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5 জেলাতে আগামীকাল কুয়াশার সম্ভাবনা থাকছে। বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা বলছিল, পশ্চিমের জেলা দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ পশ্চিমের জেলা ধীরে ধীরে কমছে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ক্রমে চন্দ্রে ফিরছে শীতে, সকাল থেকেই বাঁকুড়া বাড়ছে শীতের আমেজ। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি দেখছেন দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। বাঁকুড়া বিষ্ণুপুরের আজ সকাল থেকে কি ছবি, দেবব্রত? একদমই চলেলা, নিম্নচাপের ঘনঘটা কমতেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমছে। গত 2 দিন ধরেই আমরা দেখেছিলাম তাপমাত্রার পারদ যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল, কোথাও যেন শীত উধাও হয়ে গিয়েছিল। তবে এই মেঘ সরতেই, আকাশ থেকে ধীরে ধীরে মেঘ সরতেই কিন্তু শীত বাড়তে শুরু করেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই শীতের হাত থেকে বাঁচতে শহরের মানুষ কোথাও আগুনে হাত সেঁকে নিচ্ছেন, কোথাও গরম চায়ের ভারে চুবুক দিয়ে নিজেকে একটু গরম করে নিচ্ছেন। কারণ বলাই চলে যে শীতের দ্বিতীয় স্পেল ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি জানো, লালবাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী বিষ্ণুপুরে শীতের সময় হাড় হিম করা শীত পড়ে, সেই শীত না পড়লেও যথেষ্ট শীত রয়েছে সকাল থেকে। এই জন্য বেশ বাঁকুড়া বিষ্ণুপুরে যথেষ্ট শীত রয়েছে, শীতের সেই চেনা ছবি আমরা দেখছি বাঁকুড়া বিষ্ণুপুরের। আর এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে পুরুলিয়াতেও, কারণ পুরুলিয়াতেও কিন্তু শীতের আমেজ ফিরেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। ইন্দ্রজিৎ মন্ডল আমাদের সঙ্গে রয়েছে, ইন্দ্রজিতের কাছ থেকে আর একটু বিস্তারিত জানবো। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার কি ছবি আজ সকাল থেকে? দেখো জিনেলা, একেবারে শীতের সকালের চেনা ছবি পুরুলিয়াতে। তার কারণ সকাল থেকে একেবারে ভারী শীত বস্ত্র করে বেরোতে হচ্ছে। বেশ ঠান্ডা থাকছে আজকে জেলার তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস, এবং একটু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হচ্ছে। আবার বিকেলের পর থেকে ঠিক শীতের একই রকম থাকছে ঠান্ডা, এবং এই ঠান্ডাকে উপভোগ করছে জেলার মানুষ যেমন, তেমনি পর্যটকরাও আসছে জেলাতে। তবে গত নভেম্বরে আমরা দেখেছি, নভেম্বরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছিল। মাঝে তাপমাত্রার একটু পরিবর্তন হয়েছিল, ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আবার নতুন করে শীত পড়ছে এবং তাপমাত্রা নামছে আস্তে আস্তে, তাপমাত্রার পারদ। তবে আগামী দিনে ঠান্ডা আরো জাঁকিয়ে পড়বে বলেই মনে হচ্ছে। বেশ, ধন্যবাদ।
আর ঝাড়গ্রামের দিকে অবশ্যই নজর রাখবো, কারণ সকাল থেকেই ঝাড়গ্রামে হালকা কুয়াশা রয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ঝাড়গ্রামে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের দিকে। রাজ্য সড়কে চিতাবাঘ, মেটালিতে রাস্তার ওপর বসে রয়েছে চিতাবাঘ। চালসা থেকে মেটালিগামী রাজ্য সড়কে চিতাবাঘ, স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকবেন এলাকার বাসিন্দারা রাস্তার উপরে যদি চিতাবাঘ দেখা যায়। আর সেই ছবি দেখছেন আপনারা নিউজ 18 বাংলা পর্দা। আমাদের সঙ্গে রকি রয়েছে। রকি, রাজ্য সড়কে চিতাবাঘ, কখন দেখা যায় চিতাবাঘকে? জুনেল, তোমাকে বলে রাখতে যে রাজ্য সড়ক দখল করে বসে রইল চিতাবাঘ, আর যাদেরকে কিন্তু রীতিমতো আজকে উঠলেন গাড়ি চালক সহ গাড়িতে থাকা যে যাত্রীরা রয়েছিলেন তারা। আর সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল। ঘটনাটি ঘটেছে মেট্রিক ব্লকের চালসা থেকে মেট্রিকগামী রাজ্য সড়কের সামথিং চা বাগানের মাঝে। আর এই ঘটনাটি ঘটেছে কাল গভীর রাতে। এই রাস্তা ধরে যখন সেই এলাকার বাসিন্দারা বাড়ি ফিরছিলেন সেই সময় এই চিতাবাঘটিকে কিন্তু রাস্তার মাঝখানে বসে থাকতে দেখেন তারা, এবং যা দেখে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেয় ভয় মনে নিয়ে কিন্তু সেই ভিডিও করতে দেখা যায়। এরপর সে বেশ কিছুক্ষণ চিতাবাঘটি রাস্তার মাঝখানে বসে থাকার পর সে কিন্তু আপন মনে সেই চা বাগানে ঢুকে পড়ে। এই খবর কিন্তু চাউর হতে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়, কারণ চিতাবাঘ এলাকায় দেখায় আতঙ্ক বাড়ছে এবং বন দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে যেন নজরদারি করা হয় এই এলাকায়। ধন্যবাদ। বাইকে বিশেষ চেম্বার বানিয়ে সোনা পাচার, বাংলাদেশের সোনা পাচারের ছক বানচাল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সীমান্তে বিএসএফ এর তল্লাশির সময় বাইক ফেলে পালায় সন্দেহভাজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কেদার। যে বাইক উদ্ধার হয়েছে, বিএসএফ এর তরফ থেকে যে বাইক উদ্ধার করা হয়েছে, সেই বাইক থেকে কি কি পাওয়া গেল? দেখো, মুর্শিদাবাদের বহরাঘাট এলাকায় সেখানে একজন বাইক আরোহী মোটরসাইকেল নিয়ে আসছিল। সে সময় সে বাইকটিকে আটক করে বিএসএফ এবং তল্লাশি চালার সঙ্গে সঙ্গে উদ্ধার হয় 12টি সোনার বিস্কুট। তার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। এবং বাইকটি যখন ধরে তখন সে বাইক চালক বাইকটিকে ফেলে পালিয়ে যায়। তখনই বিএসএফ সন্দেহ হয়। সেই সন্দেহ শুরু করে তল্লাশি চালানোর পর থেকে সোনার বিস্কুটটি উদ্ধার হয় এবং বিএসএফ এখন সে মালিকের খোঁজ চালাচ্ছে যে মালিক কোথায় রয়েছে। বেশ, ধন্যবাদ। আর একবারে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের সম্ভাবনা রয়েছে, আর দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। সপ্তাহ শেষে পশ্চিমের জেলাতেও কিন্তু শীতের দ্বিতীয় স্পেল আসবে, এমনটাই বলছে আবহাওয়া। আর কি বলছে আবহাওয়া আপডেট নেব বিশ্বজিৎ সাহা, আমাদের প্রতিনিধি রয়েছে। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া আর কি বলছে? দেখো, একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি পূর্ব বাংলাদেশে এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপর, উত্তর পূর্ব আসামে। আর এই দুই জোড়া যে ঘূর্ণাবর্ত, তার টানে যে জলীয় বাষ্প কিছুটা ঢুকছে, তার ফলেই আংশিক মেঘলা আকাশ উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে কিছুটা আংশিক মেঘলা আকাশ হচ্ছে। এবং হাওয়ার যে গতিপথ, সেটা উত্তর পূর্বের হাওয়া ঢুকছে। এখনো অবাধ উত্তরে হাওয়া এখনো আসেনি। আর তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার আজও 3 ডিগ্রির ওপরে রয়েছে তাপমাত্রা। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ওপরে থাকায় এবং অবাধ উত্তরে হাওয়া না আসায় এই মুহূর্তে শীতের আমেজ অনেকটাই কমে গেছে। আগামী দুদিন এরকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ মঙ্গল, আজ এবং আগামীকাল বুধবার এরকমই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বিভিন্ন জেলাতে কমতে পারে। আর এর ফলেই একটা শীতের আমেজ যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আসবে, তেমনি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা নেমে যাবে এবং উত্তরে হাওয়া বইতে পারে। আর তার ফলে এই শীতের আরেকটা স্পেল পশ্চিমের জেলাগুলির জন্য আসতে পারে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জায়গাতে পশ্চিমের জেলার যেমন খবর তুমি জানাচ্ছ, আর পাহাড়ে কি কেমন ছবি থাকবে? পাহাড়ে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে? দেখো, এই সপ্তাহে একটা বৃষ্টির হালকা সম্ভাবনা, যদিও সেই সম্ভাবনা খুব সামান্য। তবে এই মুহূর্তে আজকে যেমন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এবং উত্তর দিনাজপুর ও মালদাতে, তেমনি দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে। তবে রাজ্যের আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা হবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর ও মালদাতে যেমন আজকে, তেমনি আগামীকালও উত্তরবঙ্গের 3 জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে যেমন কুয়াশা হবে, তেমনি দক্ষিণবঙ্গেরও
নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5 জেলাতে আগামীকাল কুয়াশার সম্ভাবনা থাকছে। বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা বলছিল, পশ্চিমের জেলা দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ পশ্চিমের জেলায় ধীরে ধীরে কমছে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ক্রমে চন্দ্রে ফিরছে শীতের, সকাল থেকে বাঁকুড়া বাড়ছে শীতের আমেজ। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি দেখছেন দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। বাঁকুড়া বিষ্ণুপুরের আজ সকাল থেকে কি ছবি দেবব্রত? একদমই জেনেলা, নিম্নচাপের ঘনঘটা কমতেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমছে। গত 2 দিন ধরেই আমরা দেখেছিলাম তাপমাত্রার পারদ যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল, কোথাও যেন শীত উধাও হয়ে গিয়েছিল। তবে এই মেঘ সরতেই, আকাশ থেকে ধীরে ধীরে মেঘ সরতেই কিন্তু শীত বাড়তে শুরু করেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই শীতের হাত থেকে বাঁচতে শহরের মানুষ কোথাও আগুনে হাত সেঁকে নিচ্ছেন, কোথাও গরম চায়ের ভারে চুবুক দিয়ে নিজেকে একটু গরম করে নিচ্ছেন। কারণ বলাই চলে যে শীতের দ্বিতীয় স্পেল ইতিমধ্যেই শুরু হয়েছে। তুমি জানো, লালবাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী বিষ্ণুপুরে শীতের সময় হাড় হিম করা শীত পড়ে। সেই শীত না পড়লেও যথেষ্ট শীত রয়েছে সকাল থেকেই। বেশ বেশ, বাঁকুড়া বিষ্ণুপুরে যথেষ্ট শীত রয়েছে। শীতের সেই চেনা ছবি আমরা দেখছি বাঁকুড়া বিষ্ণুপুরের। আর এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে পুরুলিয়াতেও, কারণ পুরুলিয়াতেও কিন্তু শীতের আমেজ ফিরেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। ইন্দ্রজিৎ মন্ডল আমাদের সঙ্গে রয়েছে, ইন্দ্রজিতের কাছ থেকে আর একটু বিস্তারিত জানবো। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার কি ছবি আজ সকাল থেকে? দেখো জিনেলা, একেবারেই শীতের সকালের চেনা ছবি পুরুলিয়াতে। তার কারণ সকাল থেকে একেবারে ভারী শীত বর্ষ করে বেরোতে হচ্ছে। বেশ ঠান্ডা থাকছে আজকে জেলার তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস, এবং একটু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হচ্ছে। আবার বিকেলের পর থেকে ঠিক শীতের একই রকম থাকছে ঠান্ডা, এবং এই ঠান্ডাকে উপভোগ করছে জেলার মানুষ যেমন, তেমনি পর্যটকরাও আসছে জেলাতে। তবে গত নভেম্বরে আমরা দেখেছি, নভেম্বরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছিল। মাঝে তাপমাত্রার একটু পরিবর্তন হয়েছিল, ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আবার নতুন করে শীত পড়ছে এবং তাপমাত্রা নামছে আস্তে আস্তে, তাপমাত্রার পারদ। তবে আগামী দিনে ঠান্ডা আরো জাঁকিয়ে পড়বে বলেই মনে হচ্ছে। বেশ, ধন্যবাদ। আর ঝাড়গ্রামের দিকে অবশ্যই নজর রাখবো, কারণ সকাল থেকেই ঝাড়গ্রামে হালকা কুয়াশা রয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ঝাড়গ্রামে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের দিকে। আর রাজ্য সড়কে চিতাবাঘ, মেটালিতে রাস্তার ওপর বসে রয়েছে চিতাবাঘ। চালসা থেকে মেটালিগামী রাজ্য সড়কে চিতাবাঘ, স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকবেন এলাকার বাসিন্দারা রাস্তার উপরে যদি চিতাবাঘ দেখা যায়। আর সেই ছবি দেখছেন আপনারা নিউজ 18 বাংলা পর্দা। আমাদের সঙ্গে রকি রয়েছে। রকি, রাজ্য সড়কে চিতাবাঘ, কখন দেখা যায় চিতাবাঘকে? জুনেলা, তোমাকে বলে রাখতে যে রাজ্য সড়ক দখল করে বসে রইল চিতাবাঘ, আর যা দেখে কিন্তু রীতিমতো আজকে উঠলেন গাড়ি চালক সহ গাড়িতে থাকা যে যাত্রীরা রয়েছিলেন তারা। আর সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল। ঘটনাটি ঘটেছে মেটলি ব্লকের চালসা থেকে মেটলিগামী রাজ্য সড়কের সামথিং চা বাগানের মাঝে। আর এই ঘটনাটি ঘটেছে কাল গভীর রাতে। এই রাস্তা ধরে যখন সেই এলাকার বাসিন্দারা বাড়ি ফিরছিলেন, সেই সময় এই চিতাবাঘটিকে কিন্তু রাস্তার মাঝখানে বসে থাকতে দেখেন তারা, এবং যা দেখে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেয় ভয়ে মনে নিয়ে কিন্তু সেই ভিডিও করতে দেখা যায়। এরপর সে বেশ কিছুক্ষণ চিতাবাঘটি রাস্তার মাঝখানে বসে থাকার পর সে কিন্তু আপন মনে সেই চা বাগানে ঢুকে পড়ে। এই খবর কিন্তু চাউর হতে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়, কারণ চিতাবাঘ এলাকায় দেখায় আতঙ্ক বাড়ছে, এবং বন দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে যেন নজরদারি করা হয় এই এলাকায়। ধন্যবাদ। বারবার আবাসে বিতর্ক। বানারহাটে বিজেপির পঞ্চায়েত সদস্যের পরিবারে 6 জনের নাম আবাসের তালিকায়। আর এদিকে ফরাক এবং চন্দ্রকোনায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের নাম 2 তৃণমূল নেতার। 3 জেলায় 3 ছবি। জলপাইগুড়িতে আবাসে একই পরিবারের 6 জন। পশ্চিম মেদিনীপুরে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম। মুর্শিদাবাদেও একই ছবি। সুভদ্রা লোহার বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য, পঞ্চায়েতে বিরোধী দলনেতাও। তার মৃত স্বামী সহ পরিবারের 6 সদস্যের নাম আবাসের তালিকায়। परिवार के अंदर में ही ऑलरेडी पिता का भी और दोनों बेटा का भी नाम आया हुआ है। साथ ही जो सुभद्रा लोहार का भाई है बिन्नागुड़ी ग्राम पंचायत में, वो ऑलरेडी एक पंचायत मेंबर है और एक ऑनरेरियम उठा रही है। प्रशासन से गुहार लगाता हूं कि इस प्रकार का जो दुर्नीति है इस पे कड़ी से कड़ी कदम उठाया जाए। বিজেপির পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহারের দাবি, 2018 সালে আবাসে আবেদন করা হয়েছিল। তখন তার স্বামী জীবিত ছিলেন, তাই তার নাম আবাসের তালিকায়। বাকি তার পরিবারের যে 5 জনের নাম তালিকায় উঠেছে তারা কেউই এক বাড়িতে থাকেন না।
यहाँ लोग हम लोग को बोल रहा है कि तुम पंचायत है, तुम्हारा लोहार जात का इतना सारा घर आया, तो जितना भी जो घर आया है उसका तो मेरा दोषी तो नहीं है। पहले का जो पंचायत था 2018 में, और 2018 का ही नाम है, इसीलिए मैंने अपना पति फेकुरवार का घर मैंने सिलेंडर कर दिया सर। मेरा जितना भी भाई लोग है सब अलग अलग रहता है और उससे मेरा कोई तालबाल नहीं है। और रही बात जो मेरा 2 बेटा का जो है, दोनों बेटा मेरा अलग अलग। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামজীবনপুর, এখানকার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস, পেশায় শিক্ষক, পেল্লায় দোতলা বাড়ি। এই তৃণমূল কাউন্সিলরেরই স্ত্রীর নাম আবাসের তালিকায়, যে আবাস প্রকল্পে গরিবের বাড়ি পাওয়ার কথা। 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে, ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েত, এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য মীর শাহজাহান আলী ওরফে চঞ্চল, তার পাকা দোতলা বাড়ি। তবু তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের নাম আবাসের তালিকায়। যিনি দোতলা বাড়ির বাসিন্দা তার নাম আবাসে, আর যারা যোগ্য তাদের অনেকেই বঞ্চিত। না বাড়ি টাড়ি কিচ্ছু পাইনি, একটা তিরপলও তো দেয়নি, চেয়েও পাইনি। এই তো কষ্ট করছি, এরকম করেই থাকছি না। ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে। বহু প্রধান আছে যাদের পরিবার 35খানা বাড়ি নিয়েছে, কোনো প্রধান আছে যাদের পরিবারে 10খানা বাড়ি গেছে। আমি মেম্বার আছি, ঠিক আছে, 2018 সালে একটা লিস্ট করা হয়েছিল, তখনই আমার নামটা এসেছিল। কিন্তু আমি মনে করি যে আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, যেহেতু সরকারের যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী আমার নিজস্ব কোনো বাড়ি নেই। আমার বাবার 2টো ছেলে, আমরা একসঙ্গে থাকি। আমি বাবার কাছ থেকে অন্য একটা ছোট্ট ঘরে থাকি, আমার একটা ঘরে খুব প্রয়োজন। নিউজ 18 বাংলা। আরজিকর আন্দোলনকারীদের দাবি মেনে পদক্ষেপ, ডাক্তারি পরীক্ষায় করা নজরদারি। গতকাল থেকেই শুরু, আর আগামী সোমবার পর্যন্ত রাজ্যে MD-MS টেস্ট। নয়া গাইডলাইন মেনে নেওয়া হয়েছে ব্যবস্থা। এক্সামিনেশন হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে, কেউ যাতে কোনো ঘাড় ঘোরাতে না পারে। সোমবার থেকে রাজ্যে শুরু MD-MS পরীক্ষা, চলবে আগামী সোমবার পর্যন্ত। আরজিকর ইস্যুতে আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে এইসব পরীক্ষা এবার কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যেমন এবারই প্রথম সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা, পরীক্ষা কেন্দ্র থেকে লাইভ স্ট্রিমিং এরও ব্যবস্থা রয়েছে। তল্লাশির পরে পরীক্ষার্থীরা হলে ঢুকতে পারবেন। পরীক্ষার হলে নির্দিষ্ট দূরত্বে বসতে হবে। উত্তরপত্র নিয়ে যেতে থাকছে ডিজিটাল লকিং। আমরা তো প্রথম থেকেই আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের থেকে এই দাবিটাই আমরা করে এসেছিলাম যে পরীক্ষা ব্যবস্থা যাতে যেন কোনো অব্যবস্থা না থাকে, মানে একটা ট্রান্সপারেন্ট ভাবে হয়। আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে আন্দোলনে নামেন। স্বাস্থ্য পরিকাঠামোর পরিবর্তন চেয়ে 10 দফা দাবি নিয়ে তারা অনশন করেন। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতেও তারা বারবার সরব হন। পরীক্ষায় কারচুপি, টাকা দিয়ে পাশ করানো, প্রশ্নপত্র ফাঁসের মতো নানা অভিযোগ তোলেন জুনিয়র ডাক্তাররা। নবান্নের বৈঠকেও এ নিয়ে মুখ খোলেন জুনিয়র ডাক্তাররা। আপনি যেটা চাইছেন, আপনি যদি খাতা দেখেন, এই 59 জন মানে পাস করার যোগ্য হবে না ম্যাডাম, একটা 100-তে 10 পাওয়ার যোগ্যতা থাকবে না। এই বৈঠকেই ডাক্তারদের পরীক্ষার কড়া নজরদারির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক্সামিনেশন হবে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে, কেউ যাতে কোনো ঘাড় ঘোরাতে না পারে এটাও দেখতে হবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি, তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। আগামী দিন থেকে কেউ কারো পক্ষে বিপক্ষে কোনো রকমভাবে
পার্সিয়ালিটি করতে যেন না পারে এবং কিভাবে ইম্পার্শিয়াল ভাবে মেডিকেল পরীক্ষা সুসম্পন্ন হয় নজর দেওয়া আমাদের জরুরি দরকার। তাহলে সে তো পেট কাটতে গিয়ে গলা কেটে দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পদক্ষেপ। ডাক্তারদের পরীক্ষায় এবার সিসি ক্যামেরা নজরদারি থেকে লাইভ স্ট্রিমিং, উত্তরপত্রের ডিজিটাল লকিং এর মতো নানা পদক্ষেপ। ভালো, স্বচ্ছতা চাইছিলাম, স্বচ্ছতা দিচ্ছেন না গভর্নমেন্ট। ভালো লাগছে, ভালো তো লাগাতে হবে, না লাগে সঠিক পদক্ষেপ। নিউজ 18 বাংলা। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে দাবি শুভেন্দু অধিকারীরও। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। বাংলাদেশ নিয়ে বর্ডারে আন্দোলন না করে দিল্লিতে আসুন, বিদেশ মন্ত্রকের ওপরে চাপ সৃষ্টি করুন, শুভেন্দুকে পরামর্শ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমি বলি শুভেন্দু অধিকারী বর্ডারে না করে দিল্লিতে আসুন, এখানে এসে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলুন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসী। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার পরিপূর্ণভাবে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে তাদের পাশে থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার যেটা হচ্ছে বলে আমরা প্রতিদিন দেখছি, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। সীমান্তে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন, জানুয়ারি থেকে লাগাতে বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর, বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোরও প্রস্তাব মুখ্যমন্ত্রীর। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মাম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে হবে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথে চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ বলে মেনে নিই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিটিং করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না। তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো, সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই,
নিশ্চয়ই আমরা চাই, কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়। এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা।